বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি কামাল স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস বৃষ্টির ঘ্রাণ। আজ এই উপন্যাসের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। পর্ব শুরু করার আগে যে বন্ধুরা আজকে নতুন এলেন তাদের উদ্দেশ্যে আরেকবার বলি, যদি বন্ধু আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ তাহলেই আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই পর্বের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, দয়া করে একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলে আমি খুবই প্রাণিত বোধ করব। কেমন? তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক আজকের দ্বিতীয় পর্বের পাঠে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৃষ্টির ঘ্রাণ। তিন। সোমসুন্দর। টাকাটা দেওয়ার সময় বরদার মুখখানা ভারী অপ্রতিভ হয়ে গেল দেখলাম। বলল, টাকা কোথায় পেলি? আমাকে দিচ্ছিস কেন? একটা ব্যাংক লুট করেছি। বরদা হাসে, যা দিনকাল পড়েছে, তোরা আর চাকরি পাবি না, ওইসবই করতে হবে। টাকা নিয়ে আমি কি করব? তোর লাগে না টাকা? নে, ধার হিসেবে নে, পরে শোধ দিস। বরং বাবার হাতে দে। টাকাটা আমার, আমি যাকে খুশি দেব। বরদা একটু ভেবে হাত বাড়ালো, বড়ই সংকোচের সঙ্গে। এখানে কত আছে? 150। তোকে নদু দিয়েছিল একটা স্যুট করাতে, সেই টাকাটা না? স্যুটটা তো করালি না। স্যুট পরলে আমাকে ভালো দেখায় না। আর কত রইল তোর? 500 দিয়েছিল, আরও কিছু আছে, মাঝে মধ্যে তুলেছি তো। টাকাটা ভেঙে ফেললি, স্যুটটা আর হবে না। বলে বরদা ক্ষণকাল বাইরের দিকে চেয়ে রইল। নদু অর্থাৎ নন্দরানীর কথা এখনও সংসারে মাঝে মধ্যে নানা কথার মধ্যে এসে পড়ে। সে ছিল আমাদের একমাত্র বোন, বছর চারেক আগে বাচ্চা হতে গিয়ে মারা গেছে। তার কথা উঠলে আমরা স্বাভাবিকভাবেই একটু অন্যমনস্ক হয়ে পড়ি। আমার আর বরদার মধ্যে নন্দরানী হঠাৎ একটুক্ষণের জন্য একটা শূন্যতার বলয় তৈরি করল। বরদার হাতে ধরা নন্দরানীর দেওয়া টাকা। বরদা বাইরের দিকে চেয়ে আছে। দোতলার জানালা দিয়ে কলকাতার পিঙ্গল আকাশ অনেকটা দেখা যায়। জামাটা জবজবে হয়ে ভিজেছে, সেটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছি। এমন সময়ে বরদা মুখ ঘুরিয়ে বলল, নিন্টু, সব পরিবারেই একটা পারিবারিক বৃত্তি থাকা ভালো, পেট ভাতের যেন অভাব না হয়। ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শূন্যের ওপর দাঁড়িয়ে আছে, একদিন হুড়ুমুড় করে সবটা ভেঙে পড়বে। বরদা আকাশ দেখতে দেখতে অন্য মনে আবার বলে, কথাটা কিছুতেই কাউকে বোঝানো যাচ্ছে না, অথচ ওই দেখ। কি? আকাশ দেখ, মেঘের নামগন্ধ নেই। এ মাসটা এরকম চললে মাটি জ্বলে যাবে। চাষা ভিক্ষে করতে আসবে শহরে। সামনের বছর ট্রানজিস্টার রেডিও কিংবা রেফ্রিজারেটরের দাম কমতেও পারে, কিন্তু চালের দাম কমবে না। ইন্ডাস্ট্রি দিয়ে কি হয় তবে? ভারতবর্ষের ইকোনমি কৃষির ওপর দাঁড়িয়ে আছে। হা ভাত জো ভাত করে মরছে মানুষ, আর বাজার ছেয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডসে। বলদকে দুয়ে কি দুধ পাওয়া যায়? গত 3-4 মাস আমি গ্রামে গ্রামে কম ঘুরিনি। খামোকা ঘুরেছিস, আর ঘুরিস না। গ্রামের লোকেরা এখন বাইরের অচেনা লোক পছন্দ করে না। বরদা শ্বাস ফেলে বলল, ঠিকই, ওরা এখন সব কিছুকে সন্দেহ করে। সবচেয়ে বেশি সন্দেহ করে পলিটিক্সের কথা। ওদের নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, কিছু হয়নি। তাতে তোর কি? বরদা হাসে, কিছু না। আমি গ্রামে ঘুরেছি কমিউন তৈরি করার জন্য নয়, আমি গেছি অন্য কারণে। কি কারণ? ভাবছিলাম গ্রামে একটু জমি টমি নিয়ে কিছু করা যায় কিনা। যদি চাষ করা যায়, কি হাঁস মুরগি নিয়ে পোলট্রি করা যায়, কি কয়েকটা তাঁত চালানো যায়, তাহলে হয়তো না খেয়ে মরব না। সবাই মিলে করব, আস্তে আস্তে একটা পারিবারিক বৃত্তি তৈরি হয়ে যাবে। আমি হাসলাম, আমাদের একটা পারিবারিক বৃত্তি তো আছে। কি? দাদু যা করত,
বরদা হাসে। দাদুর যা ছিল তা আমাদের মধ্যে কার আছে? থাকলে কি এত ভয় পেতাম? সেই চোখ, সেই শরীর আর সাহস, ওগুলোও তো মানুষের অ্যাসেট। যার আছে সে আমার মতো একটা ধাক্কায় বসে যায় না। তুই কি বসে গেছিস? ভাবছিস কেন? সব ঠিক হয়ে যাবে। বরদা মাথা নাড়ে। নেন্টু, আমার সাহস নেই। দাদুর কিছুই আমি পাইনি। পেলে কি আমরা চাকরি ছেড়ে ঘরে বসে থাকি? তোর চাকরি তো যায়নি। ইউনিয়নের লোকেরা হয়তো একদিন তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু ততদিনে হয়তো 100 বছর আর 4টে জেনারেশন পার হয়ে যাবে। ততদিন অপেক্ষা করতে বলিস? কে যে ওর মাথায় কৃষির ব্যাপারটা ঢুকিয়েছে কে জানে। পারিবারিক বৃত্তি, কৃষি, পোলট্রি এইসব নিয়েও সারাদিন ভাবে ভারতবর্ষের অর্থনীতির বৈষম্যের কথা। ট্রেড ইউনিয়ন নিয়ে মাথা ঘামিয়ে ওর টাক পড়ে গিয়েছিল একসময়। এখন আর শহুরে ট্রেড ইউনিয়ন ওর পছন্দ নয়। আমাদের বাসাটা দক্ষিণ কলকাতায় হলেও পুরনো। বাবার মাসতুতো ভাই আমাদের গিরিশ কাকা 1930 সাল থেকে এই 3 ঘরের 2 বারান্দাওয়ালা ফ্ল্যাটটায় 45 টাকার ভাড়াটে ছিলেন। বাবা রিটায়ার করে কলকাতায় এলেন যখন, তখন গিরিশ কাকা পুঁটিয়ারিতে নিজস্ব বাড়ি তুলে ফেলেছেন। বাবাকে বললেন, তোমার যে চালচুলো কবে হবে কে জানে, যতদিন না হয় এ বাড়িটা দখল করে থাকো। আমি থাকতে থাকতেই ঢুকে পড়ো, আমার নামেই ভাড়া জমা দিও। বাড়িওয়ালা মামলা করুক, মামলা চলতে চলতে তোমার একখানা বাড়ি উঠে যাবে। আমরা এইভাবে এ বাড়িতে ঢুকলাম। বাড়িওয়ালা বিস্তর শাসিয়ে মামলা তুলল। মামলা এখনও চলছে। মাকালতলায় আমাদের জমিতে বাড়িটার ভিত গাঁথা হয়ে গেছে। বাড়িটা উঠেও যেত বর্ষার আগেই, কিন্তু বরদা হঠাৎ বসে যাওয়ায় বাড়ির কাজ বন্ধ হয়ে গেল। যা বলছিলাম এই বাড়িটার কথা, দোতলায় এই 3 ঘরের ফ্ল্যাট যদিও মন্দ না, তবু এর দেয়াল, দরজা আর ফাঁক ফোকর দিয়ে এ ঘরের কথা হাওয়ায় ভেসে অন্য ঘরে যায়। গত কয়েক রাত ধরে শুনি পাশের ঘরে মাঝরাতে বরদা বড়বৌদির ঝগড়া হয় খুব। কাল রাতেও হচ্ছিল। বরদা ছিল হাই স্কিল্ড অপারেটর, ওভারটাইম নিয়ে মাসে 1000 টাকার মতো রোজগার। তার প্রায় সবটাই ঢেলে দিত সংসারে, 1 পয়সাও জমায়নি। হঠাৎ রোজগার একদম বন্ধ হয়ে যাওয়ায় সম্পর্কগুলো ওলটপালট হয়ে যাচ্ছিল। কিছুদিন আগেও বরদা রাত জেগে বৌদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কুফলের কথা বোঝাতো। আমি ঘুম ভেঙে শুনতাম বরদা বক্তৃতা দিচ্ছে। ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অসুবিধা হলো ভারতবর্ষের বাজার। আমরা তৈরি করি রুম এয়ার কন্ডিশনার। এই জিনিসের চাহিদা আছে, কোম্পানিও আছে অনেক, চাহিদা মতো যোগান দিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু দেশটা উন্নত নয়, সেহেতু এটা ঘরে ঘরে লোক কিনবে না। কিনবে কিছু বড় লোক, অফিস কারখানা, সিনেমা হল। 10-20 বছর পরে বাজার যাবে স্যাচুরেটেড হয়ে, চাহিদা কমে যাবে। অর্থনীতির নিয়ম অনুসারেই তখন মালিক হয় প্রোডাকশন কমাবে, নয়তো বন্ধ করবে। তখন ছাঁটাই হবে শ্রমিক, হবে লকআউট, বেকারে ভরে যাবে দেশ। ভারতবর্ষে 1000টা ইন্ডাস্ট্রির ওপরেই খাড়া ঝুলছে। ফলে ইউনিয়ন শ্রমিককে ডেকে বলছে, কাজ কম করো, প্রোডাকশন কমাও, বাজার যাতে স্যাচুরেটেড হয়ে না যায়, এটা তোমারই স্বার্থে। কিন্তু এটা হলো নেতিবাচক পন্থা। এখন বলো তো রানু, ইতিবাচক পন্থাটা কি? বৌদি শিশুর মতো জিজ্ঞাসা করত, কি গো? বরদা তৃপ্ত গলায় বলতো, কৃষি, গ্রাম। গ্রাম শুষে তৈরি হচ্ছে শহর, শহরে জড়ো হচ্ছে যাবতীয় মূলধন, তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট। শহর ছাড়া ইন্ডাস্ট্রির বাজার নেই, অথচ যার চোখ খোলা আছে সেই দেখতে পায় ভারতবর্ষের সমস্ত ইকোনমিটা দাঁড়িয়ে আছে কৃষির ওপর। এর মেরুদণ্ড হচ্ছে গ্রাম। তবু আমাদের গ্রামগুলিতে কিছুই নেই। কৃষিপণ্য চলে আসে শহরের বাজার ধরতে, কামার কুমোর বৃত্তি ঘুচিয়ে ছোটে শহরে, কারখানায়। শহর থেকে গ্রামে কি যায়? কিছু আয়না, চিরুনি, টর্চবাতি, বড়জোর কিছু জামা কাপড়। অর্থাৎ গ্রামে ইন্ডাস্ট্রির কোনো বাজার নেই। বাজার তৈরি হয়নি কারণ এখানে হয়নি কৃষি বিপ্লব, কুটির শিল্প মেরে ফেলা হয়েছে। পেটে ভাত না থাকলে হাত পাকার কথাই ভাবা যায় না তো এয়ার কন্ডিশনার। ভয় পেয়ে বৌদি জিজ্ঞেস করেছে, তা তুমি কি করতে চাও? বরদা বিষণ্ণ গলায় বলেছে, আমি পার্টি মিটিংয়ে এসব বলতে চেয়েছিলাম। ওরা মনে করলো আমি উগ্রপন্থী। ওদের ধারণা হলো আমি হয়তো স্ট্রাইক বানচাল করব, মালিকের সঙ্গে হাত মেলাবো। ওরা স্পষ্টই বলল, কৃষি ফ্রন্টের জন্য ভাববার লোক আছে, আমি যেন ওসব নিয়ে মাথা না ঘামাই। আমি তবু বললাম, পার্টির সব ক্ষমতা নিয়ে আগে কৃষি বিপ্লব করে নেওয়া দরকার। তাতে বাজার বড় হবে, শহরে ও গ্রামে আসবে অর্থনৈতিক সমতা। দেশের প্রয়োজন মতো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না, হচ্ছে বিদেশের অনুকরণ।
গ্রামীণ ভারতবর্ষকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কৃত্রিম অর্থনীতির দিকে। এই সব কথা শুনে ওরা আমাকে প্রথমে ওয়ার্নিং দিল, কিন্তু আমি আমার কথা বলতে লাগলাম। ইউনিয়নের কিছু লোক আমার দলে এলো, সেই হলো সর্বনাশ। বৌদি তখন খুব দুঃখের সঙ্গে বলল, ওরা তোমাকে খুব মেরেছিল। মা গো, ভালো কথা বললেও লোকে আজকাল উল্টো বোঝে। বড়দা হাসে, ওরা আমাকে কারখানার ছায়া মারাতে দেবে না আর। না দিক, আমি হাই স্কিল্ড অপারেটর, ইচ্ছে করলেই চাকরি পেয়ে যাব। কিন্তু রানু, আমি আর ইন্ডাস্ট্রিতে থাকছি না, আমি চলে যাব গ্রামে। তাই আমি ঘুরে ঘুরে গ্রামগুলো দেখছি। বৌদি তখন আর কথা বলে না। আমাদের বাসাটার এই হচ্ছে দোষ, এ ঘরের কথা ও ঘরে শোনা যায়। শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম, ওরা অনেক রাত পর্যন্ত জেগে থাকতো। আবার কখনো এক রাতে শুনতাম বৌদি বলছে, তার চেয়ে দাদাকে চিঠি লিখি, দুর্গাপুরে তোমার একটা চাকরি হয়ে যাবে। বড়দা রেগে গিয়ে বলতো, তোমাকে এতদিন বোঝালাম কি, চাকরি করলে তোমার ইঞ্জিনিয়ার দাদার লেজ ধরতে হবে কেন? আমাকে চাকরি দেওয়ার লোক আছে। বৌদি অনেকক্ষণ চুপ করে থাকতো। তারপর একসময় হঠাৎ ফোঁপানির শব্দ পেতাম। বৌদি বলতো, তোমার 4 বছর বিয়ে হয়েছে, 2টো ছেলে মেয়ে, কোন আক্কেলে তুমি পলিটিক্স করতে যাও? আমি তোমার সঙ্গে গ্রামে জঙ্গলে যেতে পারবো না, আমি বাপের বাড়ি যাব, তুমি যেখানে খুশি যাও। এইভাবে সম্পর্ক ওলটপালট হতে লাগলো। এক ঘরে 2টি চৌকিতে ছোটদা আর আমি শুই। রাতে খাওয়ার পর ছোটদা চৌকিতে বসে সিগারেট শেষ করে বোধহয় কিছুক্ষণ মালার কথা ভাবে, তারপর নিঃসাড়ে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম বরাবর পাতলা, একটু শব্দেই জেগে যাই। রোজ রাতে পাশের ঘরের কথাবার্তা শুনে ঘুম ভেঙে গেলে আমি অন্ধকারে শুয়ে সম্পর্ক বদলের নাটকটি শুনি। শুনতে পাই বৌদি আর বড়দার ভেতরে টাকা নিয়ে কথা উঠেছে। আগে টাকার কথা থাকতো না, আদর্শের কথা থাকতো। গতকাল রাত্রে বৌদি বলছিল, তুমি কতদূর ছোট লোক হয়ে গেছো জানো না? পশু না হলে কেউ ওটুকু বাচ্চাকে বেবি ফুডের বদলে শটি কিংবা বার্লি খাওয়াতে বলে? ওর শরীরে আছে কি দেখো তো। আগে আপেল সেদ্ধ খেত, ভিটামিন ড্রপস খেত, এখন কি খায়? বড়দা উত্তর দিতে পারছিল না, বিড়বিড় করে কি বলল। বৌদি ঝেঁঝে উঠল, দেশের হাজার হাজার বাচ্চা কি খাচ্ছে তা দেখে আমার কি হবে? আমি আমার বাচ্চা বুঝি, ওসব বলো না, যাদের মুরদ নেই তারা বলে। আমি শুয়ে শুয়ে ভাবি, বড়দার 2 ছেলে মেয়ে, বাবা রিটায়ার করেছেন 10-12 বছর, ছোটদা শিগগিরই মালাকে বিয়ে করবে, চলে যাবে আলাদা বাসায়। নন্দরানীর দেওয়া 500 টাকার মধ্যে আর মাত্র 100 অবশিষ্ট আছে। স্যুটটা হবে না। বরাবর বড়দা একটু খোলামেলা সরল মানুষ, নাদুস নুদুস চেহারা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়। যে রাতেও মার খেয়ে এলো সেই রাতেও অসহায় মুখখানা আমার বরাবর মনে থাকবে। সমস্ত মুখটা ফেটে কেটে একাকার, মাথার চুল রক্তে জড়িয়ে আছে, রক্তবর্ণ 2টো ঠোঁট ঝুলে পড়েছে, স্লিংয়ে বাঁধা হাত, খুব মার খেয়েছে, পালাতে পারেনি, 2 চোখে আতঙ্ক, দিশেহারা ভাব। কাল সারা রাত খুব ছটফট করেছি ঘুমের মধ্যেও। আজ টাকাটা তুলে আনলাম, আর 50 টাকা রইল। বড়দা আজকাল খরার পিঙ্গল আকাশের দিকে চেয়ে বসে থাকতে ভালোবাসে। বেরোতে যাচ্ছিলাম, সিঁড়ির মুখে বৌদি এসে ধরল। শোনো, দাদাকে টাকা দিলে? নীরবে হাসলাম। আমি দেখেছি, কিন্তু কাজটা ভালো করনি নেন্টু। কেন? এ সময় ওর হাতে টাকাটা পড়া ঠিক হয়নি, ওর চোখ মুখের ভাব ভালো না, ও নেশা করবে। কি করে বুঝলে? আগে একটু একটু করতো, তোমরা টের পাওনি, কিন্তু আমার কাছে তো লুকোনো চলে না। উল্টে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, লুকোনো চলে না কেন? বৌদি হাসল, তুমি বড় পাজি নেন্টু। আমরা সবাই পাজি, জানো না এটা ডাকাতের বাড়ি, আমরা ডাকাতের বংশ। এখন জানি, আগে জানতাম না। জানলে কি করতে? বৌদি হাসল, সত্যিকারের ডাকাত জানলে খুশি হয়ে বিয়ে করতাম, কিন্তু তোমার দাদা তো তা নয়। তুমি খুশি হয়ে বিয়ে করনি? বৌদি ভ্রু কোঁচকায়। বাবা, অত জেরার উত্তর দিতে পারি না আমি। দাদার নেশার কথা কি বলছিলে? বলছিলাম আগে খেত, ইদানিং পলিটিক্সের নেশা ছিল তাই খেত না, কিন্তু এখন নিষ্কর্মা, কিছু করতে পারছে না, মাথায় অদ্ভুত সব চিন্তা, এখন ওর নেশা করা দরকার। চিন্তা করতে দাও কেন? কি করব? খুব আদর করতে পারো না? আদরে আদরে ডুবিয়ে দিও, চিন্তা করার ফাঁক পাবে না। বৌদি হাসে, খুব আদরের স্বপ্ন দেখছো যে?
তারপর একটু শ্বাস ফেলে বিষণ্ণ মুখে বলল, আমাদের আগের কি সে তেজ আছে? আমরা পুরনো হয়ে গেছি। তবে দাদার আরেকটা বিয়ে দিও, কিন্তু এখন তার চেয়ে জরুরি কাজ চাকরিতে তোমার দাদাকে রাজি করানো। আমি দুর্গাপুরে চিঠি দিয়েছি, দাদা হয়তো একবার আসবে, ও তোমার দাদাকে বোঝাবে, কিন্তু তার আগে তোমাদেরও উচিত ওকে একটু বোঝানো। কৃষি বিপ্লব করতেই বুড়ো বয়সে ও সাবযোগ শেয়ারদের রাজত্বে যেতে চাইছে। মাগো, ভাবতে পারি না। দাদা বুঝবে না, আমি জানি। বৌদি অসহায়ভাবে রেলিংটা চেপে ধরে বলল, তবে কি হবে? অদ্রিকে লিখে দাও যেন না আসে, এসে লাভ নেই। এই বলে আমি সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। অদ্রি, কেন যে অদ্রির ওপর আমার একটা রাগ তা আমি বলতে পারবো না। ওর সঙ্গে প্রথম দেখা দাদার বিয়ের দিন। ফুটপাতের ওপর প্যান্ডেল, চেয়ারে বসে অনভ্যস্ত ধুতি পাঞ্জাবি পরে ঘামছি। সেই সময় ভারী সুন্দর স্বাস্থ্যের চটপটে একটি আমার বয়সী ছেলে ঘুরে ঘুরে সবাইকে কোকোকোলা আর সিগারেট দিচ্ছিল। ধুতি আর ক্রিমরঙা পাঞ্জাবিতে তাকে এত সুন্দর দেখাচ্ছিল কি বলবো। কিন্তু সুন্দর কিছু দেখলেই আমার মন শক্ত হয়ে ওঠে। সে আমার কাছে কোকোকোলার ট্রে আনলো, আমি নিলাম না। সে টপ করে একটা সিগারেট আমার বুক পকেটে ঢুকিয়ে মৃদু হাসল। বাইরে গিয়ে খাবেন। আমি শান্তভাবে সিগারেটটা তাকে ফিরিয়ে দিই। ছেলেটা একটু অপমান বোধ করল না, বলল, মাফ করবেন, ঠিক বুঝতে পারিনি। মেয়েদের ভিড়ে সে দিব্যি ঘুরে ফিরে এলো। অচেনা ভদ্রলোকদেরও আপ্যায়ন করল সুন্দর বিনয়ের সঙ্গে। সবাই তাকে দেখছিল তখন। হয়তো অদ্রির অসম্ভব সৌন্দর্য আর স্মার্টনেস আমি ভুলেই যেতাম। কালক্রমে তার সঙ্গে আমার ভাব হলেও হতে পারত। কিন্তু গোলমাল করল একটি সুন্দর মেয়ে। লাল বেনারসি উঁচু খোঁপায় মালা পরা মেয়েটি বারবার ভিতর থেকে ছুটে আসছিল অদ্রির দিকে। কি একটু কথা বলে আবার দৌড়ে চলে যাচ্ছিল। আমি ভেবেছিলাম ওদের আত্মীয়া, বন্টন কেউ হবে। খেতে বসে সেই ভুল ভাঙল। আমরা বরযাত্রী বেশি ছিলাম না। বরযাত্রীদের ব্যাচে অনেক জায়গা খালি দেখে নিমন্ত্রিতরা বসে পড়ল। উল্টো দিকে একটা টেবিলে মেয়েরা, তাদের মধ্যে সেই মেয়েটিও। আমার ডান পাশে কয়েকজন ছেলে, পরে জেনেছিলাম তারা অদ্রির বন্ধু। তারা বসেই মেয়েদের আলোচনা করছিল। একজন বলল, আজ অদ্রির জিত, মঞ্জুকে খুব সুন্দর দেখাচ্ছে। আমি শুনে মেয়েদের শাড়িতে কোনজন মঞ্জু তা আন্দাজ করবার চেষ্টা করছিলাম। এমন সময় অদ্রি মাংসের বালতি নিয়ে এক পা করে হেঁটে আসছিল। কাছে আসতেই একজন বন্ধু বলল, মঞ্জুকে ঠিকমতো দিয়েছিস অদ্রি? দিয়েছি। কখন দিলি? দেখলাম না তো। সব জিনিস কি সবাইয়ের সামনে দেওয়া যায়? কথাটা অশ্লীল এবং চাপা গলায় বলা, তবু আমার কানে এলো। অমনি সেই জ্বালা। সারা গায়ে শুঁয়োপোকার রোঁয়া দাঁড়িয়ে যাচ্ছিল। রিরি করছিল শরীর। শক্ত হয়ে এলো হাত পা। ইচ্ছে হলো উঠে ঠাস করে একটা চড় দিই, কিন্তু সামলে গেলাম। নিজেকে বললাম, সোম, তোমার কি? মাংসের বালতি নিয়ে অদ্রি এগোতে পারছিল না। বন্ধুরা ওর হাত ধরে তখনও কি সব ঠাট্টা করছে। অদ্রি তখন মুখ ফিরিয়ে সেই সুন্দর মেয়েটিকে বলল, মঞ্জু, এরা কী সব বলছে? মেয়েটি সপ্রশ্ন চোখে একটু তাকালো, তারপর হঠাৎ কি বুঝে মাথা নামিয়ে নিল লজ্জায়। মেয়েদের শাড়িতে হাসির ধুম পড়ে গেল। আমি বুঝলাম ওই সুন্দর মেয়েটি ও অদ্রির জন্য। দুপা এগিয়ে আমার সামনে দাঁড়ালো অদ্রি। প্রকৃত ভদ্রগলায় বলল, আপনি ভীষণ ঘামছেন, পাখার তলায় বসলেন না কেন? আমি উত্তর দিলাম না। অদ্রি এক হাতা মাংস আমার পাতে দিতেই আমি হাত চাপা দিয়ে বললাম, আর না। অদ্রি অবাক হলো, কি, মাংস খাবেন না? মাংস ছাড়া এ বয়সে আর খাওয়ার কি আছে? মাংস কথাটা বিঁধে গেল আমার কানে। ওর বন্ধুরা হাসছিল। একজন গলা বাড়িয়ে বলল, খান মশাই, মাংসই তো আসল জিনিস। আমি বললাম, আমি মাংস বেশি খাই না। অদ্রি ঠাট্টা করে বলল, সেই জন্যই তো রোগা। বুঝলাম অদ্রি আমাকে খুব বেশি লক্ষ্য করছে। ওর দেওয়া কোকোকোলা আর সিগারেট ফিরিয়ে দিয়েছিলাম, সেই জন্যই কি? ও কি আমাকে আঘাত করতে চেষ্টা করছে? আমি চোখ তুললাম। আমার ঠাকুরদার সেই ক্রূর চোখ, যা আমি জন্মসূত্রে পেয়েছি, যে চোখ আগুনের স্বপ্ন দেখত। শান্ত অবাক গলায় বললাম, রোগা? চোখ বড় করে অদ্রি বলল, আপনি রোগা নন, তবে কি মোটা? ঠাট্টা, কিন্তু কথাটা সে বেশ জোরে বলল। এত জোরে যে মেয়েদের শাড়ি থেকে মেয়েরা আমার দিকে চোখ তুলে তাকালো, সেই সুন্দর মেয়েটাও। অমনি আবার সেই জ্বালা। শুঁয়োপোকার রোঁয়া সারা গায়ে, রিরি করছে শরীর। রাগে অন্ধ জন্তুর মতো হয়ে যাচ্ছে আমার ভিতরটা।
আমি আরেকবার শান্ত অবাক গলায় বললাম, রোগা? তারপর তার দিকে চেয়ে রইলাম স্থিরভাবে, গর্তে ঢোকা আমার ক্রূর চোখে। ব্যাপারটা খুবই দৃষ্টিকটু হচ্ছিল, কিন্তু আমার কিছুই খেয়াল ছিল না। আমি শুধু অদ্রির দিকে তাকিয়েছিলাম। আমার পাশে বসেছিল আমার পিস্তুত ভাই। সে আমার হাত চেপে দিয়ে বলল, নেন্টু, এই নেন্টু, কি হচ্ছে? আমি চোখ নামিয়ে নিলাম। চোখ নামিয়ে নেওয়ার পরই আমার ভীষণ লজ্জা করছিল। আশেপাশের লোকজন তখনও আমায় দেখছে। ঠিক তখনই অদ্রি সপ্রতিভভাবে আমার সামনে থেকে সরে গেল। অমনি যেন সব আড়াল খসে গেল আমার ক্রূর ফনাতলা মুখের সামনে থেকে। মেয়েদের শাড়ি থেকে মেয়েরা কৌতূহলে আমাকে দেখছে। চোখ না তুলেও আন্দাজ করছিলাম সেই সুন্দর মেয়েটি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। তার অদ্রির দিকে কে এমন লোক নিষ্ঠুর চোখে তাকায়? বিদায় নেবার সময়ে আমি ইচ্ছে করেই সবার আগে বেরিয়ে আসছিলাম, কিন্তু গেটের মুখে অদ্রি দাঁড়িয়েছিল, হাতে পান আর সিগারেটের ট্রে। আমি নিঃশব্দে তাকে পেরিয়ে আসতেই সে অন্য একটি ছেলের হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে রাস্তায় এসে আমাকে ধরল। আমাকে মাফ করবেন। কেন? অদ্রি হাসল। আমি জানতাম না যে ইউ হ্যাভ বিন এ রেপুটেড বক্সার। তাতে কি? কিছু না, বলুন, আপনি কিছু মনে করেননি? আমি শান্ত গলায় বললাম, যা হওয়ার তা হয়ে গেছে। শুনে খুশি হলো অদ্রি। বলল, আমার দুজন জ্ঞাতি ভাই এসেছে, তারা আপনাকে চেনে, লড়াই দেখেছে, তারা বলছিল। শুনে খুব অবাক হলাম। আমি নিজে স্পোর্টসম্যান। এইরকম অনেক কথা বলেছিল অদ্রি। আমার অত মনে নেই, কিন্তু অদ্রি বোধহয় আজও আমার একটা কথার অর্থ বুঝতে পারেনি। ওই যে বলেছিলাম, আমি কিছু মনে করিনি কিংবা আমি সব ভুলে যাব। প্রকৃতপক্ষে কথাটা আমি বলেছিলাম সম্পূর্ণ ভিন্ন অর্থে। আমি বলতে চেয়েছিলাম, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কিছুই ফেরানো যাবে না। আমি ভুলব না, আমি শোধ নেব। সেই দিন রাতে সবাই ঘুমোলে আমি চুপি চুপি বাইরের বারান্দায় এসে আমার বালির বস্তাটা দুলিয়ে দিলাম। অন্ধকারে দানবের মতো বস্তাটা দুলছিল। আমি তার মুখোমুখি শরীর দিয়ে দাঁড়ালাম। 4 বছর আগের ওই বাক্যের যে অর্থ ছিল, আজ অবশ্য আর তা নেই। কথাটা এভাবেই বলা যায় যে অদ্রির ওপর আমার শোধ নেওয়ার আর কিছু নেই। 4 বছর আগে আমার বয়স কম ছিল, তখন অদ্রি আর আমি প্রায় সমকক্ষ। তখন শোধ নেওয়ার কথা ভাবতে ভালো লাগতো। এখন অবস্থা পাল্টে গেছে। অদ্রি ইঞ্জিনিয়ারিং পাশ করেই চাকরি পেয়ে দুর্গাপুরে গেল। 2 বছরের মধ্যেই উন্নতি করল। কয়েক সপ্তাহ আগে গাড়ি কিনে নিয়ে এলো। সেই গাড়িতে বৌদি আর তার ছেলে মেয়েকে একদিন ঘুরিয়ে দিয়ে গেল কলকাতার রাস্তায়। বৌদি আর বাচ্চাদের মুখের সেই উজ্জ্বলতা আমার এখনও মনে আছে। সুন্দর ক্রিম রঙা গাড়ি। অদ্রি আরও মোটা আর সুন্দর হয়েছে। একটুক্ষণের জন্য এসে বসেছিল আমাদের বারান্দায়। বালির বস্তাটা দেখিয়ে বলল, এখনও ভোলনি? কি? বক্সিং। ভুলিনি, মনেও রাখিনি। কি ভেবে বললাম কে জানে। তবে ওটা কেন? অভ্যাস, স্মৃতিচিহ্ন। ওটা ছাড়া আমার কিছু নেই। অদ্রি খুব হাসল। উঠে গিয়ে খালি হাতে 2 ঘুষি মারল বস্তাটায়। মুখ ফিরিয়ে বলল, আমি সব ভুলে গেছি। কি ভেবে বলল কে জানে। কি? খেলাধুলো। সেদিন ক্রিকেটে নামলাম অফিসের ম্যাচে। 10 রানের মাথায় বোল্ড। বল দেখতেই পাচ্ছিলাম না, সব গেছে। এরকমই 2-4টে কথা। তারপর অদ্রি চলে গেলে আমি কিছুক্ষণ নিজের মনের অন্ধকারে ডুবে রইলাম। রিংয়ের বাইরে আমি কদাচিৎ কাউকে মেরেছি। অদ্রি আমার রিংয়ের অনেক বাইরে চলে গেছে। প্রতিশোধের কথাটা আর মনে রেখে লাভ নেই। ওটা এখন ছেলে মানুষই। তবু কেন যে অদ্রির ওপর আমার একটা রহস্যময় রাগ রয়ে গেছে। হাতে কাজকর্ম না থাকলে মাথায় এসব ভূত এসে বসে। বসে বসে ঠ্যাং দোলাই। আকাশের রং পাশুটে, নীল দেখা যায় না। খুব ধুলো ওড়ে আজকাল। শুকনো দমকা হাওয়া বয়ে যায়। সেই হাওয়ায় মালার রুক্ষ চুল উঠছে। মোড়ের মাথায় রাস্তা পার হচ্ছে মালা, হাতে সরবিতানের 2 খণ্ড। এলোমেলো শাড়ি, ফোলা ফোলা মুখ। গোলাপি রঙের বাড়িটার দোতলায় ওরা থাকে। বাড়িতে ঢুকবার মুখে একবার অলস ভঙ্গিতে ঘাড় ঘোরাতেই আমাকে দেখল। দাঁড়ালো। আমাকে দেখে দাঁড়ানোর কথা নয় মালার। অনেকদিন আগে এক মালা ছিল যে বক্সিংয়ের কিছুই বুঝতো না, তবু বক্সিং ভালোবাসত। নাকি উল্টো বললাম, বক্সারকে ভালোবাসত বলে বক্সিংকেও। কে জানে।
এসব রহস্যের কোনো কিনারা হবে না। তবু একদা এক মালা ছিল যে বক্সিংকে ভালোবাসত, বক্সার কেউ। তখন এরকম রাস্তায় দেখা হতো, কিংবা হয়তো মালা থাকতো দোতলার বারান্দায়, আমি রাস্তায়। দেখা হতো যেমন কলকাতায় সচরাচর হয়। তখন ভারী সুন্দর এক বিচিত্র ববছাঁটে চুল ছাড়ত মালা, বাঁকা সিঁথি করত, কম্বিনেশন ফ্রকের নিচে দুটো মসৃণ পা জুতো মোজা পরে হেঁটে যেত। মুষ্টিযোদ্ধার মজবুত হৃৎপিণ্ডও ধকধক করে নড়ে উঠত। সেই মালা ওই দাঁড়িয়ে আছে, হাতে স্বরবিতানের দুটো খণ্ড। আমার ছোটদা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, মালা দক্ষিণীতে শিখছে। আমাকে দেখে মালার দাঁড়ানোর কথা নয়, তবু দাঁড়ালো। আশ্চর্যের বিষয় এই যে ওকে দাঁড়াতে বা তাকাতে দেখলে এখনও আমার হৃৎপিণ্ড ধকধক করে। বেলা 11:30টার রোদে ওকে স্পষ্ট দেখা যাচ্ছে। টকটকে ফর্সা রং লালচে আভা দেয় রোদে। কপালের ওপর আঠা ঘামে আটকে আছে চুলের গুচ্ছি। একদা ও নন্দরানীর সঙ্গে ভাব করে আমাদের বাসায় এসেছিল বক্সারকে দেখতে। মুগ্ধ হয়েই দেখত। আমি বালির বস্তার চারধারে নানা স্ট্যান্স নিয়ে ঘুরে ঘুরে ঘুষি মারতাম। লহরার তবলায় যেমন চলে দ্রুত আঙুল, তেমন দ্রুত চলত আমার দুই হাত। কিন্তু বাস্তবিক ঘুষি ছাড়া মালাকে আর কিছুই দেখাবার ছিল না। তখন মাঝে মাঝে কাগজে আমার নাম থাকত, গ্রুপ ফটোতে বেরোতো ছবি। সেই সব কাটিং এখনও মালার কাছে আছে হয়তো। সেগুলো আর সে বোধহয় খুলে দেখে না। স্বরবিতান খুঁজে ছোটদার প্রিয় গানগুলি হয়তো চিহ্নিত করে রাখে সেই সব বাজে কাগজে। মুখোমুখি হতেই মালা বলে, সোম, মা তোমাকে একবার ডেকেছে, সময় মতো যেও। কেন? কে জানে, ও উদাস গলায় বলল। মুখ ফিরিয়ে নিল। দরজা পেরিয়ে ভেতরের অন্ধকারে চলে গেল। সিঁড়ি ভাঙতে লাগলো আস্তে আস্তে। কোনো কিছু না ভেবেই আমি ওর পিছু পিছু ঢুকলাম। সিঁড়ি ভাঙতে লাগলাম আস্তে আস্তে। 4 সিঁড়ি ওপর থেকে ও একবার মুখ ফিরিয়ে আমাকে দেখল। কিছু বলার নেই, তবু ডাকলাম, মালা। ও দাঁড়ালো মাঝ সিঁড়িতে। এরপর কি বলবো না ভেবে তাড়াতাড়ি বললাম, নতুন গান তুলেছ? কি গান? ও হাসল। 2টি গজদন্ত, গালে টোল। একটু ভারী হয়েছে মালা, আর কিছু পাল্টায়নি। বলল, কি ভাগ্য। কেন? তুমি গানের খোঁজ করছ? কেন, আমি গান বুঝি না? বুঝো? বুঝি। ভালোবাসো? বাসি। কি ভাগ্য, এসো শোনাবো। মালা মুখ ফিরিয়ে উদাসীনীর ভঙ্গিতে সিঁড়ি ভাঙতে লাগলো। ওর 4 সিঁড়ি পিছনে আমি সতর্কভাবে উঠতে লাগলাম। শেষ ধাপে পা দেওয়ার আগে মালা একবার দাঁড়ালো, মুখ ফিরিয়ে বলল, একটা কথা বলি। কি? বিয়ের পর কিন্তু আমাকে মালা বলে ডেকো না, বিশ্রী শোনাবে। ডাকবো না, বৌদিই ডাকবো, যদি চান্স পাই। তার মানে? বিয়ের পর তো তোমরা আমাদের সঙ্গে এক বাসায় থাকবে না। মালার ভ্রু কুঁচকে গেল, দাঁতে ঠোঁট চাপল সে। তারপর বলল, সেসব তোমার ছোটদা জানে। বলে মালা বারান্দায় উঠে তেমনই অলস উদাস ভঙ্গিতে তার ঘরের দিকে চলে গেল। ফিরেও তাকালো না। আনাজের খোসা ফুটপাতে ফেলে মালার মা ফিরে আমাকে দেখলেন। সমু, সত্তর কি খবর বলো তো? ও কি আর চাকরি করবে না? কি জানি, ঠিক নেই। ওমা, জানো নাকি? বিয়ে করেছে, 2টো ছেলে মেয়ে, ঘরে আর রোজগেরে মানুষ তো একমাত্র নিতু। সংসার চালাতে হবে না? তার দুশ্চিন্তার কারণ আমি অনুমান করতে পারি। অর্থাৎ আমার বড়দা সত্যসুন্দর যদি চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকে, তবে সংসার ভদ্রতাবশে চালাতে হবে আমার ছোটদা নিত্যসুন্দরকে। যদি তাই হয়, তবে আমার ছোটদা নিত্যসুন্দর কোন ভরসায় আগামী মাঘ মাসে মালাকে বিয়ে করবে? এতটা অনুমান করে আমি তাকে নিশ্চিন্ত করার জন্য বললাম, বড়দা এখানে থাকবে না, গ্রামে টামে চলে যাবে হয়তো, সেই রকমই শুনেছি। ওমা, সেটাই বা কীরকম কথা? তাহলে মা বাবাকে দেখবে কে? সংসার তো ওর ভরসাতেই চলতো, মোটা মাইনের চাকরি। নিতু কীই বা পায়, তার নিজেরই চলে না। এসব কথার কোনো উত্তর হয় না। বুঝলাম আমার ছোটদা নিত্যসুন্দর খুব মুশকিলে পড়েছে। এখন এ অবস্থায় মালাকে বিয়ে করে আলাদা হওয়াটা বড় দৃষ্টিকটু। মুশকিলে পড়েছেন মালার মা বাবাও। ভেবে দেখলে সত্যসুন্দর আমার বড়দা একটা আদর্শে বিশ্বাসী হয়ে কলকাতা থেকে দুর্গাপুর পর্যন্ত বিস্তর মানুষকে বিপদে ফেলেছে। তার কাণ্ডজ্ঞানের এই অভাব নিয়ে নিত্যসুন্দর আমার ছোটদা
প্রতিদিন অফিস থেকে ফেরার সময় মালাদের বাড়িতে বিস্তর অভিযোগ জানিয়ে যায় বোধহয়। মালার মা বললেন, এই বয়সে 70 এসব কি কাণ্ড, তোমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে দেখো না, ছেলে মেয়েগুলোর মুখ চেয়ে যদি মনটা ফেরে। আমি উত্তর দিলাম না। তখন তিনি বললেন, তোমার জন্য একটু পায়েস রেখেছি, কাল মালার জন্মদিন গেল, আজকাল তো তোমাকে দেখেই না, খুব রাস্তায় রাস্তায় ঘোরো বুঝি, চাকরি বাকরির চেষ্টা করছো না? খেলোয়াড়রা তো খুব চাকরি পায় শুনি, এসো ঘরে এসো। জালের আলমারি থেকে পায়েসের বাটি বের করে একটু শুঁকে বললেন, না নষ্ট হয়নি, জলের বাটিতে বসিয়ে রেখেছিলাম, তবু ভয় করছিল যদি নষ্ট হয়ে যায়। যা গরম পড়েছে, এক ফোঁটা বৃষ্টি নেই, খাও, পুরু সর পড়ে আছে। বেরোবার সময় মালার মা আমাকে বারান্দা পর্যন্ত পৌঁছে দিয়ে রান্নাঘরে চলে গেলেন। ফাঁকা বারান্দাটা পার হয়ে সিঁড়ির মুখে এসে হঠাৎ দেখি মালার ঘরের সামনে বারান্দার রেলিংয়ে বসে ঝগড়া করছে কয়েকটা চড়াই, তার ওপাশে বিবর্ণ গাছপালা আর ধুধু আকাশ। মালার ঘরটা একটেরে নির্জন, হলুদ পর্দা উঠছে হাওয়ায়। ওই ঘরে নির্জনে একাকিত্বে কি করছে মালা? দেখব, একবার দেখা করে যাব। বহুকাল মালার সঙ্গে একা কথা বলিনি। মালা একটুও চমকালো না, মুখ ফিরিয়ে বলল, এসো। অবাক হয়ে বললাম, আসব? মালা বিছানায় উপুর হয়ে শুয়ে স্বরবিতানে গান খুঁজছিল, শাড়ি গুছিয়ে উঠে বসে বলল, ওমা, আসবে না কেন? তোমাকে যে গান শোনানোর কথা ছিল আমার। হাসলাম, তাই তো। মালা ভ্রু কুঁচকে হেসে বলল, তার মানে গানের কথা তোমার মনে ছিল না? পাছে গান ভালোবাসি না ভেবে মালা আমার সঙ্গে ভালো ব্যবহার না করে সেই ভয়ে তাড়াতাড়ি বললাম, না না, ভুলিনি, মাঝখানে হঠাৎ বর্দার কথাটা এসে পড়ল বলে একটু অন্যমনস্ক ছিলাম। তার উপর অমন সুন্দর পায়েস, বাসি পায়েসের স্বর আমি বরাবর ভালোবাসি। আমাদের বাসায় বহুদিন ওসব হয় না, কতকাল খাইনি। মালা হঠাৎ গম্ভীর হয়ে বলল, তোমাদের পারিবারিক ব্যাপারে মা মাথা ঘামান তা আমার পছন্দ না, তবু কেন যে মা? আমি আবার তাড়াতাড়ি বললাম, তা কেন মালা? আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার অধিকার মাসিমার আছে, কারণ এর সঙ্গে তোমার ভালো মন্দ জড়িয়ে। মালা একটা শ্বাস ফেলে বলল, কি জানি সমু, নিজেকে সবসময় আমার অপরাধী ভাবতে ভালো লাগে না। তুমি নিজেকে অপরাধী ভাববে কেন? ও আবার উদাস হয়ে গেল, বলল, কি জানি। বললাম, তুমি বরং গান গাও। মালা দাঁতের ঠোঁট চেপে একটু বাইরের দিকে চেয়ে রইল, অন্যমনস্ক। সেরকম অন্যমনস্ক হাতেই হারমোনিয়ামের রিডে চাপ দিল। দামি হারমোনিয়ামের মিঠে আওয়াজে ভরে গেল ঘর। কিন্তু মালা গান গাইছিল না, বাজিয়েই যাচ্ছিল অন্য মনে। স্লথ বসবার ভঙ্গি, রুক্ষ চুল কাঁপছে ফ্যানের বাতাসে, ফর্সা মুখখানায় খরার আকাশের আভা এসে পড়েছে, চোখের পাতা আধা বুজে আছে। বাজাতে বাজাতে এক সময়ে ও আমার দিকে তাকালো, একটু হাসল, তারপর হাসতেই লাগলো। হারমোনিয়াম ছেড়ে হঠাৎ আঁচল চাপা দিল মুখে, বলল, মা গো। অপ্রস্তুত মুখে বললাম, কি হলো? অনেকক্ষণ হেসে মালা সামলে নিয়ে স্মিত মুখে বলল, ওই রকমভাবে চোরের মতো বসে শরীর কাট করে ভয়ে ভয়ে বসে কেউ গান শোনে? তুমি যে গানের ভয়ে আড়ষ্ট হয়ে আছো। থাকগে, তোমার শুনে কাজ নেই, গান তোমার প্রিয় নয় সমু, আমি জানি। শুনতে চেয়ে বিপদে পড়েছ। কথাটা সত্যি, আমি কাঠ হয়ে বসে আছি। গান বাজনার আমি তেমন কিছু বুঝি না সত্যি, কিন্তু সেজন্য নয়, মালার সঙ্গে এমন একা কিছুক্ষণ আমি বহুকাল কাটাইনি। কিন্তু আর বসে থাকার মানে হয় না, আমি ধরা পড়ে গেছি। উঠে বললাম, চলি। আমার সামান্য একটু অপমান বোধ হচ্ছিল। চলি, এই কথাটার মধ্যে বোধহয় সেই অপমানের রেশ থেকে থাকবে। মালা তার সুন্দর মুখখানা ফিরিয়ে বিপন্ন গলায় অসহায়ভাবে বলল, সত্যি আমার গান গাইতে ইচ্ছে করছে না সমু। একটু হেসে বললাম, ঠিক আছে। মালা গলায় ঝাঁঝ দিয়ে বলল, না, ঠিক নেই। তুমি কেন গান শুনতে চাইলে? তোমাকে কি ওসব মানায়? অবাক হয়ে বললাম, মানায় না কেন? মালা মাথা নেড়ে বলল, সবাইকে সব কিছু মানায় না। তুমি ভর দুপুরে একটা মেয়ের সামনে অসহায়ভাবে কাঠ হয়ে গান শোনার জন্য বসে আছো। মা গো, ভাবতেই পারি না। তবে আমাকে কি মানায়? মালা হাসল, একদৃষ্টে একটুক্ষণ চেয়ে রইল আমার দিকে, তারপরই হঠাৎ আবার উদাস হয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, কি জানি। ওই কথাটা মালার একটা রোগ। মালা মুখ ফিরিয়েছিল। কিছু না ভেবে আমি হঠাৎ নিখুঁত একটা স্ট্যান্সে দাঁড়ালাম।
মুষ্টিবদ্ধ ডান হাতের আড়ালে মুখ, বাঁ হাত ফনা তুলে একটু এগিয়ে দুলছে, ডান পা বাড়ানো, শরীর গোল হয়ে ঝুঁকে আছে। ডান হাতের আড়ালে আমার দুই ক্রূর চোখ অপলক চেয়ে আছে প্রতিদ্বন্দ্বী শূন্যতার দিকে। ওইভাবে দাঁড়িয়ে ডাকলাম, মালা। মালা মুখ ফেরালো। আমাকে এইরকম মানায়? ভেবেছিলাম মালা আমাকে ওই ভঙ্গিতে দেখে হেসে উঠবে। একসময় তার প্রিয় ছিল আমার এইসব ভঙ্গি, এখন তার প্রিয় হচ্ছে গান। সেই সব ভুলে গেছে, তাই ভাঁড়ের ভঙ্গিতে তাকে হাসাতে চেয়েছিলাম। কিন্তু মালা হাসল না, অপলক চোখে চেয়ে রইল। এক ঝটকায় ভঙ্গিটা ঝেড়ে ফেলে আমি হাসলাম। মালা হাসল না, চেয়ে রইল, চেয়েই রইল। তারপর হঠাৎ বিড়বিড় করে মালা বলল, আমার ভালো লাগে না সমু, আমার কিছুই ভালো লাগে না। কি? এই গান, এই ভালোবাসা, ঘর সংসার। বলতে বলতে মালা মুখ ফিরিয়ে নিল, উদাস হয়ে গেল আবার। উদাস গলায় বলল, ছেলেবেলায় বেশ ছিলাম, বেশ ছিলাম, কেন যে বড় হতে গেলাম। জ্বালা, সমস্ত শরীরে শুঁয়োপোকার রোমরাজি কাঁটা দিয়ে ওঠে। মুখ ফিরিয়ে নিলাম। চলি মালা। উদাস গলায় ও বলল, এসো। বারান্দার রেলিংয়ে চড়াইগুলো নিশ্চুপ বসে আছে ছায়ায়। বাইরে খরার আকাশ গলিয়ে দিচ্ছে রূপো। আমি আস্তে আস্তে বারান্দাটা পেরিয়ে গেলাম, সিঁড়ি ভাঙতে লাগলাম। আজ দুপুরে একবার বারান্দায় বালির বস্তাটা আমাকে দোলাতে হবে।